আমার মনে হয় বক্তব্য দেওয়ার মতো খুঁজে পাচ্ছি না, কারণ ইতিমধ্যে সবাই সব সেক্টর কাজ করে আমাকে জিরো করে দিয়েছে। এভাবে যদি শুরুটা আমি করি, নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার ছিল না দ্বিতীয় শপথ করানোর জন্য তাদেরকে আমন্ত্রণ কমিশন এখনো বহাল রেখেছেন কেন? রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন না, তাকে পালানো হচ্ছে। যে রাষ্ট্রপতি ক্ষমতায় থেকে বেআইনিভাবে আদেশ দেয় এবং যার শপথ ছিঁড়ে আমি রাগ অনুরাগ সবকিছুর ঊর্ধ্ব থেকে সংবিধান রক্ষা করব, সেই রাষ্ট্রপতির বিরুদ্ধে 2/3 মেজরিটি পাওয়ার পর এখনো অভিশংসন আনছেন না কেন? তাহলে কি আপনার সেই যে বেআইনি কর্মকাণ্ড করবে রাষ্ট্রপতি, বেআইনি কর্মকাণ্ড করবে নির্বাচন কমিশন, কিংবা সংবিধান লঙ্ঘন করে কাজ করবে রাষ্ট্রপতি, সবগুলো আপনাদের পক্ষে যায় বলে তাদেরকে রাখবেন? গোটা দেশের মানুষের সামনে আপনি এস্টাবলিশ করছেন এরা বেআইনি কাজ করছে, আর আপনার তাকে বৈধতা দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার নৈতিক দায়িত্ব রাষ্ট্রপতিকে কে বাধ্য করলে স্বাক্ষর দিতে? এটা তো একটা ক্রিমিনাল অফেন্স। আমার সেখানে ব্যারিস্টার জেলায় আছে, ক্রিমিনাল অফেন্সের কোনো মেয়াদ নাই, এটা যে কোনো সময় ক্রিমিনাল কেস হতে পারে। কালকে সংবিধান সম্পূর্ণ পরিবর্তন হইলেও ভায়োলেশন অফ কনস্টিটিউশন মামলা চলবে। সংবিধানের দোহাই এত দেন, সিনায় বল থাকে কালকে বঙ্গবন্ধুর ছবিটা ঝুলিয়ে দেন, বঙ্গবন্ধু সংবিধানের চাইলের ক মোতাবেক কেন ঝুলাতে পারছেন না? আমি পছন্দ করি কি না করি দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। আপনি সংবিধানের দোহাই দিয়ে চাইলের ক মোতাবেক আপনার অফিসের মাথার উপরে বঙ্গবন্ধুর ছবিটা, যেই কাগজে লেখা আছে ষষ্ঠ তফসিলে বলা আছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ব্যক্তি কি সেটা আমাদের সাবজেক্ট না, কিন্তু সংবিধানে তো তাই বলা আছে। তাহলে আপনার সংবিধানে লেখা একটা, উচ্চারণ করেন আরেকটা, যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষক। আমি তো জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, এই বিতর্কে আমি নাই, এই বিতর্ক আপনাদের। আপনারা এখন ক্ষমতা আছেন, দেখুন জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, কালকে আরেকজন আসবে সে স্বাধীনতার ঘোষক। রাষ্ট্র এভাবে চলতে পারে না, এটা ক্লাব বা সমিতি না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন আজকের বিষয় এই যে নেক্সাস ডিফেন্স এবং জাস্টিস আয়োজিত, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে তারা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে এটাকে চালিয়ে যাচ্ছে। আজকের বিষয়বস্তুটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ। ইয়েস, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ দুটোই আছে। রাজনৈতিক চ্যালেঞ্জটা মোকাবেলা করা খুবই সহজ। আপনি যদি এই গণভোট মেনে নেন, সেই মোতাবেক সংশোধন করেন, হয়ে গেল রাজনৈতিক সমাধান। পাশাপাশি আইন মানা হলো, বিষয়টা তো সহজ। আপনারা জটিল করছেন কেন? শেখ হাসিনা 2000 ক্ষমতায় যাওয়ার পর 14 সাল থেকে তার যাত্রা শুরু হলো স্বৈরাচারের দিক, যখন তিনি 153টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নিলেন। কিন্তু আপনারা তো দেখতেছেন ফ্রম ডে ওয়ান স্বৈরাচারী আচরণ করতেছেন। ফ্রম ডে ওয়ান, সংসদের বয়স 2 মাসও হয় নাই, 1 মাস চলছে হয়তো না, সেক্ষেত্রে আপনার শুরুতেই এসে বলে দিলেন গণভোট মানবেন না। এবার আসেন এটা আইন সমাধান কি এবং এটার প্রয়োজনটা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন বাংলাদেশে অনেক অভ্যুত্থান হয়েছে, দেশটাকে স্মরণ হয়েছে, এমনকি বেগম খালেদা জিয়াকে অপসারণ করা হয়েছে আন্দোলনের মাধ্যমে টু সাম এক্সটেন্ট, এবং তাকে বাধ্য করা হয়েছিল 3 দলের রূপরেখা মোতাবেক আপনার তত্ত্বাবধায়ক সরকার বানাতে। তার মানে কি? কিন্তু এই ব্যতিক্রম ধর্মীয় অভ্যুত্থান আপনার দেখছেন কিনা? আমি যদি এটাকে বিপ্লব করি, সারা দেশের মিডিয়া, বিজনেস কমিউনিটি, প্রশাসন এটাকে অভ্যুত্থান বলে এবং অভ্যুত্থানকারীদেরকে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। সেটা ভিন্ন কথা, কারণ জোরদার বন্দুকটা। কিন্তু আমি ভিন্ন বলছি কেন? বাংলাদেশে যদি এমন কোনো ঘটনা ঘটেছে যে একটা সরকার যাওয়ার সাথে সাথে বাইতুল খতিব পালিয়ে যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে যায়, পুলিশ পালিয়ে যায়, কিংবা আরো বহু কিছু পালিয়ে গেছে, কারণ সমস্ত মন্ত্রী পরিষদ না, আওয়ামী লীগের নেতা কর্মীও পালিয়ে গেছে, ভিসা বন্ধ না করে 10 লক্ষ লোক প্রতিবেশী দেশে চলে যেত। তো এখন প্রশ্ন হচ্ছে, সেই জায়গাটায় আপনি এরকম কোনো ঘটনা ঘটবে নাই, তখন কিন্তু এই সংবিধানে যত পলায় গেলে কি হবে বলা নয়, সাথে সাথে সংবিধান লক করা হয়ে গেছে।
কিভাবে লক করা হয়? যেমন ধরেন আপনি একটা গাড়ি যদি বন্ধ করে বাইরে চলে যান, আপনি চাবি নিয়ে, ওই গাড়িটা কিন্তু লক। বাসা যদি তালা মেরে চলে যান, বাসাটা কিন্তু লক। সেটা কিন্তু ঢুকতে হলে দুটো পথ, এক চাবি পেতে হবে গাড়ির অথবা ঘরের তালা, নতুবা দরজা ভেঙে গাড়ির দরজা ভেঙে ঢুকতে হবে, এছাড়া কোনো পথ নাই। তো আমি মনে করি এই সরকারকে সংসদে ঢোকার জন্য যেই চাবি, সেই চাবি হইল এই জুলাই বাস্তবায়ন আইন। কেন বলছি? আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই জুলাই সনদে বলা হয়েছে, এই জুলাই সনদটা শুধু যে রাজনৈতিক বেসিস যদি দিতে চান একটা সরকারকে, এই সরকার যে ক্ষমতায় গেল তার রাজনৈতিক একটা ভিত্তি লাগবে। সেই ভিত্তিটা কি? সেই ভিত্তিতে এই সনদ। শুধু তাই নয়, আমাদের নৈতিক দায়িত্ব ধারাবাহিকতা রক্ষা করা। আওয়ামী লীগ সরকার চলে গেলে বিএনপি সরকার টেক ওভার করলো, এর মাঝখানে এই যে ধারাবাহিকতাটা কিভাবে রাখবেন? সুতরাং এই দুইটা সরকারের মধ্যে যে একটা ব্রিজ বা সেতু যেটা বলেন, সেটাই এই জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ। নয়তো আপনি কোনো ধারাবাহিকতা থাকবে না। কেন থাকবে না? আপনি সংবিধানের দোহাই দিচ্ছেন, সংবিধানের দ্বারা, আমি একটু আগে শিশুমণি বলে গেছে, সবাই জানে, গ্রামে গঞ্জে সবাই জানে, সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আপনি সেই নির্বাচন করেন নাই, তাদেরকে সংবিধানে নাই। এর আগে বললাম বঙ্গবন্ধুর ছবি তুলে নাই, এর আগে বললাম ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা মানেন না। এখন আসতেছে 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করেন নাই। নির্বাচন যেহেতু 90 দিনের মধ্যে করেন নাই, আপনার কোনো রাইট নাই ওই সংবিধানের দোহাই দেওয়া এবং ওই সংবিধানের জন্য ভোটার জন্য ভোটে যে ঠিক করবেন, সেই জন্য এই জুলাই সনদ দেওয়া হয়েছে। আপনি যদি এখন এই আইনের মাধ্যমে সংস্কার পরিষদ করেন, করলে পরে আপনি একটা উইন্ডো পাবেন এই বন্ধ সংবিধানের ভিতরে প্রবেশ করার জন্য। সুতরাং এটা একটা আইনি ভিত্তি দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যখন বলতেছেন কিচ্ছু পারে না, সব বেআইনি, আপনাদের সিনায় যদি এত ক্ষমতা থাকে, কালকে সকালে পার্লামেন্টে বলে দেন যে যে অধ্যাদেশ পাস হয়েছে 5, বাকিটা বাতিল, কিছুটা একসেপ্ট করলাম, সংসদ চলমান থাকুক। আলোচনায় যাচ্ছেন কেন? 2/3 মেজরিটি আপনি আছে, আপনার ভয় কিসের? কারণ আপনি টোটালটা অবৈধভাবে করতেছেন। আপনারা প্রত্যেকে এসির ভিতরে থামতেছেন। আর যদি কেউ এসির ভিতরে ঠান্ডা থাকে, বাইরের থেকে মানুষ দেখবে আপনার কপালে ঘাম নাই, কিন্তু আপনার ভিতরে ঘাম আছে, এবং সেই কারণে আপনি ওদের দ্রুত অনেক কিছু করতে চাচ্ছেন। ব্যারিস্টার বেলাল একটু আগে বলে গেল 180 দিনের মধ্যে এই সংবিধান যদি সরকারের সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের মেয়াদ 180 দিন চিন্তা করা উচিত। আর আমি বলবো, তারা তো তড়িঘড়ি করছেন কেন? হোয়াট ইজ দ্য রিজনটা? আপনি কি 5 বছর থাকতে চান? যদি 5 বছর থাকতেই চাবেন, আপনি কেন বিরোধী দলকে বাধ্য করতেছেন সংসদে না টেকা? প্রশ্ন করবেন যে সংসদে তাদেরকে বের হয়ে যেতে বলছে কি? আপনি কোনো কথা শুনবেন না, 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি সবকিছুর মধ্যে চলে যাবেন, তাহলে তারা ওখানে বসে কি করবে? তাহলে আমি তো মনে করি এদেরকে সংসদ থেকে বাইরে যাওয়ার জন্য এই এজেন্ডাও আপনার আছে। তা না হলে তো আপনি যদি ক্ষমতায় 5 বছর সুন্দরভাবে থাকতে চান, তাহলে তো সংসদকে প্রাণবন্ত করে আপনি জুলাই সংসদের আলোকে একটা সংস্কার পরিষদ বানিয়ে ভুলেও কাজ না করতে পারেন, টাইম কিল করতে পারেন, কিন্তু আপনি তো কিছু জিনিস লাঘব করতে পারেন। আপনি কেন ইন্টেনশনালি এটা করছেন? তার মানে ইউর ইন্টেনশনাল ইজ নট গুড। আমি আরেকটা চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনি যদি এটা ভাবেন যে রাস্তায় যদি তার আন্দোলনের নামে আপনি পুলিশ প্রশাসন দিয়ে থামাবেন, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশের পুলিশ আর সেখানে যাবে না, বাংলাদেশের আর্মিও সেখানে যাবে না, কারণ তাদের স্ত্রী পুত্র কন্যা আছে। আমি নিশ্চিত আমার কাছে অনেক মেসেজ আছে যাদের পুত্র কন্যা স্ত্রীরা তাদের হাজবেন্ডকে হাত সাদরে বলছে তোমরা এখানে যাবে না, এবং কখনোই শেখ হাসিনা মামলা ব্যবহার করতে পারবে না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের জনগণের সামনে দাবি দাওয়া আদায় করার জন্য ভয়ের কিছু নাই। কিন্তু আমার কাছে মনে হয় সরকার শান্তিপূর্ণভাবে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন কিনা, যে আমরা এই সংবিধান এভাবেই রাখবো, তারপরে সুপ্রিম কোর্ট থেকে কিছুদিন আগে তৎপর সঙ্গে কথা আসছে, আমরা সেই মেয়াদে না গিয়ে একটা পরিস্থিতি তৈরি করি যাতে সংবিধান তৎপর সরকারের সংস্কার করে একটা ইনক্লুসিভ নির্বাচন করবো। এটাও যদি তাদের এজেন্ডা থাকে, সেটা আপনি করবেন, বসে চিন্তা করেন সুস্থভাবে, ইল্লিগালি করবেন না। যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আপনাদেরকে এই আদেশ মানতে হবে। এইবার আসেন,
এই আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই। আমি তর্কের খাতে ধরে নিলাম নাই আপনার, আমি মনে করি আছে। কেন আছে? এখানে প্রেক্ষাপট বলা হয়েছে, সেই প্রেক্ষাপটে আছে। কারণ আপনার সংবিধান অচল, এখনো বলছে সংবিধান অচল। তাহলে এই যে আদেশটা হইলো, একটা ইন্ডাস্ট্রি হইলো, যে ইন্ডাস্ট্রিতে কাপড় চোপড়, বিস্কিট, সাবান টাবান যাই কিছু হোক না কেন তৈরি হইলো, তারপরে যদি বলেন যে এই ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার যে প্রসিডিউর সেখানে কিছু ত্রুটি ছিল, সেটা বললে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে পারেন, কিন্তু মাঠে যে প্রোডাক্ট চলে গেছে সেটা আপনি কি করবেন? এই আইনের তো আপনার কার্যকারিতাই নাই। কারণ এই রাষ্ট্রপতি যে আদেশ দিছে, তার যে প্রোডাকশন, তার যে ফলাফল সেটা উঠে গেছে কি গণভোটের মাধ্যমে। গণভোট ফলটা আপনি কি করবেন? আপনি আইন বাতিল, আইন তো দরকার নাই বাতিল করার, কারণ এটা করাই হয়েছে এই জন্যে, এবং এটা যে ফসল সেটা আমরা ঘরে তুলে ফেলেছি। কাজেই সংবিধান সংসদে বসে 2/3 মেজরিটি নিয়ে আপনার জন্য দুইটা ওয়ে আছে সংসদে। যদি মারামারি করেন সংসদে, তাও আপনার 213 জন লোক। আর যদি বলেন আইন মানবেন না, আপনার 2/3 মেজরিটি, দুয়ে মিলে আপনার মন যা চায় তাই করতে পারবেন। কিন্তু কল্পন মাথার ভিতরে যদি শেখ হাসিনাকে রাখতে পারেন সবাই, তার পরিণতি দেখতে পারেন, তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি কি করবেন। আর যদি বলেন আপনাদের আইনি ভিত্তি কি, এই যে সংসদ, এই আইনি ভিত্তি কি? এই সনদ আপনাকে সম্পূর্ণ বৈধতা দিচ্ছে। এই সনদ, এই রাষ্ট্রপতির আদেশ আপনাকে বৈধতা দিচ্ছে। আবার এই রাষ্ট্রপতি একটা বিরাট করাপশন করছেন, আমি মনে করি ক্রিমিনাল অফেন্স। এই সনদে, এই আদেশে 10 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সংসদের প্রথম অধিবেশন যে কায়দায় ডাকা হবে, একই কায়দায় সংস্কার পরিষদের সদস্যদেরকেও আমন্ত্রণ জানানো হবে। আপনি একটা পার্ট কমপ্লিট করেছেন, আপনি আরেকটা পার্ট করেন নাই, এটা আপনি ক্রিমিনাল অফেন্স করেছেন। তারপরেও কিন্তু আজকে ক্ষমতাসীন সরকার বহাল তবিয়তে আছে। আবার এই ক্ষমতাসীন সরকার বারবার বলে রাষ্ট্রপতির কাছে তারা ওট নিয়েছে, রাষ্ট্রপতির কাছে তারা ওট নিয়েছে। তারা কিন্তু সংবিধানের সরকার হিসেবে নেয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নিয়েছে। রাষ্ট্রপতির কাছে ভোট নিয়েছে, সেখানে তো আপনারাই ফেলে দিয়েছেন। ভালো কথা, রাষ্ট্রপতির কাছে ভোট নিয়েছে, তো তারা এখন কেন মানবে না? এই সমস্ত সস্তা কথা বলতেছেন আপনারা তো পদে পদে। আপনার নাম্বার 1 সংবিধানে নাই, নাম্বার 2 সংবিধান ফলো করতেছেন না, নাম্বার 3 আপনার আইনি ভিত্তি হলো এই রাষ্ট্রপতির আদেশ। যদি আপনি সেটা ফলো না করেন এবং গণভোট যদি না মানেন, সময় বলে দিবে কনসিকুয়েন্স কি, সামাল দিতে পারবেন কিনা সেটাও মাথায় রাখতে হবে। ধন্যবাদ সকল। ধন্যবাদ অ্যাডভোকেট রাজাকি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ডক্টর AKM কবিরুল ইসলাম, সাবেক ব্যক্তিগত স্বার্থ। আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে ওটা করি, এবং পলিটিশিয়ানরা বিশেষ করে তারা সবসময় তাদের নিজেদের গোষ্ঠীগত স্বার্থের জন্য কোনো সময় সংবিধান ব্যবহার করবেন, কোনো সময় এই আইনটা ব্যবহার করবেন, কোনো সময় জনগণের নামকে ব্যবহার করবেন। সোজা কথায় যেটাকে বলা হয় মতলববাজি। তো এই মতলববাজির দ্বারা আপনার নিয়ে আলোচনা হয়েছে যে সংবিধান কমিশনে তারা শপথ দেয় নাই, আর যে অধ্যাদেশগুলো বাতিল করছে, 4টা তো বাতিল করে দিয়েছে, আর বাকিগুলি নেক্সট পার্লামেন্ট ওরা বিল হিসাবে ইয়ে করে দেবে, সরিয়ে দেবে। এই প্রত্যেকটা আপনার সুশাসনের জন্য এবং ফ্যাসিস্টকে রোধ করার জন্য প্রয়োজন। বেছে 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 তারা ওই অধ্যাদেশগুলি বাতিল করে দিয়েছে। সুতরাং অবজেক্টিভ ইজ ভেরি ক্লিয়ার। এখন আমার কথা হলো, এই সাহসটা কোথায় পেল? কারণ সাধারণত একটা নির্বাচিত সরকারের সাহস হলো জনগণের বা জনগণের কি বলবো না, জনগণের সাপোর্ট দেওয়া, জনগণ তাদেরকে, এইটাই তাদের শক্তি। কিন্তু আমরা জানি, শুনেছি, আমি বলতে পারি না যে আপনার এই ইলেকশনটা ম্যানেজ করা হয়েছে। ম্যানেজ করা হয়েছে আপনার ইউনিট সরকারের ভিতরে থাকা সুশীল সমাজের কেউ একজন স্বীকারই করেছে যে আমরা উগ্রবাদীদেরকে প্রতিহত করার জন্য আমরা অনেক জায়গায় এটাকে রিড করেছি, একজন তো বলেই দিয়েছে। এখন কথা হলো যে এই জিনিসটা আমার কাছে যেটা মনে হয়, এবং আমি ভুল হতে পারি, যে এই পুরো খেলাটা আপনার অনেক আগে থেকে চিন্তা ভাবনা করে খেলা হচ্ছে। এটা ঠিক একটা অন্তিম পরবর্তী মোমেন্টে হচ্ছে বলে আমার মনে হয় না। যেরকম আপনার বর্তমান যিনি স্পিকার, তিনি তো বলেই দিলেন যে আমরা এটাকে স্বীকার করেছিলাম নির্বাচনের জন্য।
তার মানে হলো তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। তো মানুষ প্রতারণা করবে, একটা চিন্তা ভাবনা করে আমি এটা করবো। তো উনি আমার মনে হয় যে একটা প্ল্যান, ওয়েল প্ল্যান, এটা শিলং থেকে এসেছি কিনা আমি জানি না, কিন্তু এই প্ল্যানটার মধ্যে আমি দেখতে পাচ্ছি 11-11 একটা ছায়া, 11-11 একটা ছায়া কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আমি এটা বলতে চাই যে আমি ভুল, কারণ এই যে ইলেকশনটাতে আপনার বিএনপিকে 2/3 জিতিয়ে দেওয়া হলো, এটাও আমার মনে হয় প্ল্যান। কারণ যদি আপনার ইলেকশনটা সত্যি সত্যি একটা ফেয়ার ইলেকশন হতো, আপনার যাবতীয় ক্ষমতায় আসতো না, তবে আপনার যেটা হতো সেটা হলো যে হয়তো 2/3। এবং আমরা যারা রাজনীতিতে পড়াশোনা করি আমরা সবসময় বলি যে কোনো পার্টিকে 2/3 দিতে নাই, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে 2/3 দেওয়া মানেই তারা একটা সরকার পার্টি মনোভাব দিয়ে বোঝে। এই 2/3 দেওয়াটা আমার মনে হয় প্ল্যানের অংশ। তারপরে আপনার বাংলাদেশের যারা গুরুত্ব বলেন, সুপ্ত বলেন, অথবা কচুরিতে যারা থাকেন, অথবা আপনার সচিবালয়ে যারা থাকেন, তাদের একটা নেক্সাস আছে। এই নেক্সাসটা কি চাচ্ছে? এই নেক্সাসটা কি ষড়যন্ত্রের অংশ? এটা আমি আহ্বান জানাবো বাংলাদেশের যারা রাজনীতি অবজার্ভ করেন, অথবা যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, অথবা সমাজ নিয়ে পড়াশোনা করেন, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন নিয়ে পড়াশোনা করেন, অথবা বাংলাদেশ আমেরিকা সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন, তারা এটাকে গভীরভাবে দেখার জন্য আমি আহ্বান জানাবো। যেটা পার্টিকুলার কনস্পিরেসি কিনা, কারণ আমাদের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার উনি যেরকম দ্রুত গতিতে কাজগুলি করছেন এবং বাংলাদেশ যেরকম দ্রুত গতিতে একটা অস্থিতিশীল অবস্থার দিকে চলে যেতে পারে বলে আমি মনে করি। বিশেষ করে আপনার আমেরিকার চাপিয়ে দেওয়ার যুদ্ধ, ইরানের উপর যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে একটা অস্বাভাবিক অভাবনীয় যে সমস্ত আমাদের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে, সেগুলির কথা না বলে আপনার যে জিনিসটা একটা সেটেল ফ্যাক্ট, সেটাকে নিয়ে একটা পানিকে ঘোলা করা হচ্ছে। কারণ অস্থিতিশীল অবস্থা যাওয়া মানে একটা অশুভ শক্তির উত্থান, এবং অশুভ শক্তি তখন বলবে যে আমি একটা ইনক্লুসিভ ইলেকশন দেব, মানে আওয়ামী লীগকে নিয়ে এসে। এই জাতীয় প্ল্যান কিনা আমি বলতে পারি না, কিন্তু আমার মনে হয়। সুতরাং এটা হলো আমার মনে হয় একটা ব্রডার একটা ধারণা, যে ধারণার বশবর্তী আমি বলছি যে বিএনপি বর্তমান যিনি সবচেয়ে বেশি সোচ্চার, যিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, তিনি এত দ্রুত গতিতে কেন দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে চাচ্ছেন। আমি এটুকু বলি শেষ করব, কারণ আইনি চ্যালেঞ্জ থাকতে হবে। এটা ঠিক নয় যে আইনি চ্যালেঞ্জ থাকবে না, এবং আইনি চ্যালেঞ্জের ব্যাপারে আমাদের রাজ্জাকে ছাড়া আর কে আছে বাংলাদেশের শিশু আর কে আছে? আইনি চ্যালেঞ্জ তো থাকতেই হবে, সঙ্গে সঙ্গে রাজনৈতিক চ্যালেঞ্জও থাকতে হবে। তবে আমি এখানে মনে করি একটা কথা, যে রাজনৈতিক চ্যালেঞ্জটা যেন এমন অবস্থায় চলে না যায় রাস্তায় কিংবা রাজপথে, যেখানে আমরা কোনো একটা অশুভ শক্তিকে আসার পথ করে দিতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর দিবারা চৌধুরী। সুধীমণ্ডলী, এই পর্যায়ে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য। বিগত প্রায় 4.5 ঘন্টা ধরে আপনারা আমাদের সঙ্গে আছেন, এবং ক্ষুদ্র পরিসরে আপনাদের সবাইকে আমি লাঞ্চের আমন্ত্রণ জানাচ্ছি, এবং একটু লাঞ্চ সংগ্রহ করতে আমাদের সহায়তা করবেন সুশৃঙ্খলভাবে সামনে করবে। কাজেই 90% আসলে সাধারণ, কিন্তু তারা যখন দেখতে পায় যে আমি যদি একটা দলের শাসক দলের কথা না শুনি তাহলে আমাদেরকে হয়রানি করা হয়, তখন হয়তো তারা তাদের কথা শুনতে চায়, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা। কাজেই 10%-এর বেশি আসলে পার্টিজান সিভিল সার্ভিসে নাই। কিন্তু দেখেন যারা আজকে বদলি হচ্ছে এভাবে, তারা কিন্তু আসলে অধিকাংশই তারা পার্টিজান নয়, কিন্তু এভাবে পার্টি সেটা হচ্ছে। আমি মনে করি যে এটা বাংলাদেশকে ক্ষতি করা হচ্ছে। এটা আমাদের 55 বছর পার হয়েও যদি আমরা একটা প্রফেশনাল ব্যুরোক্রেসি তৈরি করতে ব্যর্থ হই, তাহলে আমরা বাংলাদেশ করতে পারবো না। পৃথিবীতে যারাই উন্নত করেছে আপনারা দেখবেন যে তারা শক্তিশালী ব্যুরোক্রেসি তৈরি করেছে। আমি আর কয়েকটি কথা বলে শেষ করতে চাই। আসলে বিএনপি মনে করছে যে আগের মতোই তারা 17 বছর তথা 2042 সাল পর্যন্ত পারবে। আমি মনে করি তা হবে
তা হবে না। কেন হবে না? যে আগেই বলেছি যে আগের মতো বাংলাদেশ কিন্তু আর নাই, মানুষ পরিবর্তন হয়ে গেছে। 2024 সালে জেন জি এটা নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি এখন সময় এসেছে যে বুমার জেনারেশন অথবা জেন এক্স এর দায়িত্ব নেওয়া, কারণ তারা গত 17 বছরে সাকসেসফুল হতে পারে নাই। তাদের এখন প্রায়শ্চিত্ত করার সময় হয়েছে এবং আমরা মনে করি যে জেন এক্স এবং বুমার জেনারেশন সহ জেন জি এবং যেটা জেন আলফা সহ এই এই নেক্সট যে পর্যায়ে আছে সেই পর্যায়ে এটা সম্ভব। এবং গতকালকে এই প্রেস ক্লাবে একজন বুমার জেনারেশন আমাদের মিস্টার শহীদুল আলম বলেছেন যে হাসিনার মতো মেসেজকে যখন সরানো গেছে তখন এদেরকে সম্ভব। আমরা চাই না যে এই পরিস্থিতি সৃষ্টি হোক, কিন্তু আসলে আমরা সবাই আজকে আলোচনায় দেখেছি যে হয়তো বা ওই পরিণতির দিকে যেতে হতে পারে। কাজেই সাধু সাবধান। অনেক ধন্যবাদ। ধন্যবাদ হোসেন নাসির। আমি স্যারকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্যানেলিস্টবৃন্দ, বক্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মনে করি নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের জন্য আজকে একটি স্মরণীয় দিন। এই প্রেস ক্লাবে কিন্তু বলা যায় 1 আগস্ট 24 সালে এই সামনে যেখানে সবাই মিছিল করে ওইখান থেকে আমাদের এই সশস্ত্র বাহিনীর কিছু অবসরপ্রাপ্ত ইয়াং জেনারেশন রাজনীতিবিদ সাংবাদিকদের সাথে আমাদের আন্দোলনটা শুরু হয়েছে এবং আজকে আমরা একটা অত্যন্ত সফল অনুষ্ঠান করতে পেরেছি। যেটা জনগণ ধারণা করেছিল যে ইলেকশনের মাধ্যমে আমাদের একটা সমস্যার সমাধান হবে, জুলাই সনদ যেটা হলো সেটার উপরে গেজেট প্রকাশ হলো, গণভোট এবং সংসদ নির্বাচনের অঙ্গীকার হলো, নির্বাচন হলো, কিন্তু আমরা দেখছি সেই নির্বাচনকে এখন অস্বীকার করা, নির্বাচনকে স্বীকার করা হলেও গণভোটকে অস্বীকার করা। সারা বিশ্ব যখন একটা বিরাট ক্রাইসিসের দিকে যাচ্ছে, বাংলাদেশ তার অংশ এবং এর প্রতিফল অবশ্যই আমাদেরকে ভোগ করতে হবে এবং এটা প্রত্যাশন্য। এটা কিন্তু লুকানোর কোনো বিষয় না, প্রোটেকশন দেওয়ার কোনো বেস্ট কান্ট্রি সিস্টেমও বাংলাদেশকে এটার প্রতিফল থেকে বাঁচাতে পারে। সেটা যখন আমরা লক্ষ্য করছি, এই ইরান যুদ্ধ চলতে থাকে সেটা যদি শেষ হয়, তার প্রতিফলটা আমাদের প্রতিটা জনগণকে ভোগ করতে হবে। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে সেটার জন্য কোনো ব্যবস্থা না, আমরা একটা সলভ ইস্যুকে একটা ইস্যু বানিয়ে এটাকে সমস্ত জনগোষ্ঠীকে আমরা অস্থির করে দিচ্ছি, একটা হতাশার মধ্যে ফেলে দিচ্ছি। যেটা ক্রাইসিস না, যে পেট্রোল আমাদের নিজস্ব প্রোডাক্ট ইন্ডিয়া আইটেম, সেটাকে দিয়ে আমরা ক্রাইসিস সৃষ্টি করে জনগণকে ব্যস্ত। এই পরিস্থিতি আমি মনে করি জনগণের যে মনোভাব সেটার সাথে সুশীল সমাজের যে মনোভাব সেটা যে এক, আমরা যে তাদের থেকে বিচ্ছিন্ন কোনো গোষ্ঠী না, এটা প্রমাণ করার জন্য একটা মেলবন্ধন প্রয়োজন ছিল এবং সেটাই নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস করার চেষ্টা করেছি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জনগণকে এই মেসেজটা দিতে চাই যে এই সুশীল সমাজের মধ্যেও এখন দেশপ্রেমিক এবং জাতির শ্রেষ্ঠ সন্তানরা আছেন, যারা দেশকে নিয়ে ভাবেন এবং সঠিক রাস্তায় দেশ পরিচালিত হোক সেটা আশা করেন এবং সেই আশাকে যাতে কেউ জনগণ মিস আন্ডারস্ট্যান্ড বা মিস ইন্টারপ্রেট না করতে পারে, তার জন্য আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি, চেষ্টা করেছিলাম। মনে করি সেটা সফল হয়েছে এবং সেটা যেভাবে দাবি উঠেছে আমরা এই ধরনের অনুষ্ঠান আরও করতে থাকবো এবং যতক্ষণ পর্যন্ত জনগণের ইচ্ছাটা পরিপূর্ণ না হয়। এই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য আমি শেষ করে আমাদের অনুষ্ঠানের সব থেকে বিজ্ঞ যাকে আমরা অন্য আমাদের অনুষ্ঠানের পেয়ে ডক্টর বিলেরা চৌধুরীকে বলবো তার সমাপনী করতে। Defense and Justice. আমার নাম নীলাভ চৌধুরী। আমি গত 15 বছর আমাকে কিন্তু সবাই বিএনপির সাপোর্টার বলেছেন এবং আমি এটা অস্বীকার করি। আমি কিন্তু আপনার আফগানিস্তান বলেছেন জিয়া রহমানকে বিএনপির পরিবর্তিত হয়েছিল এবং জিয়া রহমানের
ভেঙে